গল্পের নাম প্রিয়তমা, লেখিকা জিন্নাত চৌধুরী হাবিবা, পর্ব সংখ্যা 19। গ্রীষ্মে কাঠফাটা রৌদ্র, মাথার উপর উত্তপ্ত সূর্যের কিরণ, যতদূর চোখ যায় সোনালি ধান, গাছের মাথা বাতাসের ছোঁয়া পেতে হেলে দুলে উঠছে। একদল প্রজাপতি উড়ে চলেছে পুরো ক্ষেত জুড়ে, রাস্তার ধারে হাওরগুলোতে হাঁসের সাঁতার কাটছে। গ্রামের মানুষগুলো নিজেদের আহার জোগাড় করতে ব্যস্ত হয়ে কাজে নেমেছে। প্রীতি রান্নাঘর থেকে শাড়ির আঁচল দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে নিজের ঘরে যাচ্ছে। আপাতত সব রান্না শেষ। পুরো ঘর গুছিয়ে আলমারি থেকে একটা নতুন বিছানার চাদর কভার সহ নিয়ে বিছানায় বিছিয়ে নিল। হাত দিয়ে টান টান করে সমান করে আবার এগিয়ে গেল আলমারির দিকে। আজ রূপকের দেওয়া সেই লালের উপর সাদা সুতার কাজ করা শাড়িটা পরবে। রূপক দেশে ফিরেছে আজ, সব কিছু পারফেক্ট হওয়া চাই, তাই মনের ভিতর সুখ সুখ অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে বহুদিন পর ডানা মেলে উঠতে পারবে। মানুষটার সামনে গিয়ে কি করবে প্রীতি, সেটা ভেবেই চোখ বুজে ঢোক গেল। মনের ভিতর সুপ্ত অনুভূতিরা মাথা চাড়া দিয়ে উঠছে। রূপকের কথা ভাবতেই গাল দুটো রক্তিম হয়ে উঠে প্রীতির। আয়নায় একবার নিজেকে দেখে দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। কল ছেড়ে দিয়ে ভাবে আগে তো ওর এতটা লজ্জা করেনি, তাহলে এখন কেন এমন মনে হচ্ছে যে লজ্জারা একেবারে কাঁথার মতো মুড়িয়ে রেখেছে ওকে। বাড়িতে যেন আজ উৎসব শুরু হয়েছে, সবার মনে আনন্দ। হাজেরা বেগম ছেলে বাড়ি ফেরার অপেক্ষায় আছেন। রাহাত এয়ারপোর্ট থেকে রূপককে নিয়ে বাড়ি ফিরবে, যদিও রূপক বলেছে সে একাই আসবে, কিন্তু কেউ বারণ শোনেনি। রূপকের অপেক্ষায় কেউ দুপুরে খাবারও খায়নি। রূপক আসলে একসাথে খাবে। গোসল শেষে চোখের নিচে টান করে কাজল পড়েছে প্রীতি। 1 বছর পর মাতৃভূমিতে পা রাখল রূপক। শরীর এক অজানা অনুভূতিতে শিউরে উঠল, বুক ভরে নিঃশ্বাস নিল। দূরে বেঞ্চিতে রাহাত বসে অপেক্ষা করছিল রূপকের জন্য। ভাইকে দেখে রূপক ট্রলি হাতে তার দিকে এগিয়ে গেল। রাহাত বসা থেকে দাঁড়িয়ে রূপককে জড়িয়ে ধরল, পিঠে চাপড় মেরে বলল, কেমন আছিস? রূপক আরেকটু জোরে চাপড় মেরে ভেসে উত্তর দিল, একদম জোশ আছি। এখন রাহাত পাংশুটে মুখে বলল, তুই প্রতিশোধ নিলি। দেখ, আমি ভোলা বলা ছেলে হতে পারি, কিন্তু ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চাদের শিয়ানা বানাবো, যাতে তোর বাচ্চাদের যেতে একটা থাপ্পড় মেরে বাবাকে মারার প্রতিশোধ নিতে পারে। রূপক গা ঝেড়ে বলল, তোর লম্বা লেকচার বাদ দে, তাড়াতাড়ি বাসায় চল, আর সহ্য হচ্ছে না। রাত খোঁচা মেরে বলল, বউকে দেখার জন্য বুঝি মনটা উন্মাদ হয়ে আছে? রূপক কিছু না বলেই ঠোঁট এলিয়ে হাসল। দুই ভাই বাড়ির পথে রওনা হলো। গাড়ি গ্রামের রাস্তায় ঢুকতে সেই সুরেচনা গ্রাম বাংলার প্রকৃতি আবার নজর কাড়ল রূপকে। দু চোখ ভরে দেখতে লাগলো বিস্তৃত ধান ক্ষেত। গাড়ি এসে থামলো বাড়ির সামনে। রাতের কথায় রূপকের ধ্যান ভাঙল। কিরে, আর কতক্ষণ বসে থাকবি? আজ কি গাড়িতে থাকার প্ল্যান করছিস? তোর কি বউকে পাঠিয়ে দেব? রূপক গাড়ি থেকে নেমে আড়মোড়া ভেঙে বলল, মন্দ হয় না। রাত একবার টের চোখে তাকিয়ে হাঁটা ধরল বাড়ির ভিতর। গাড়ির আওয়াজ পেয়ে প্রীতি বারান্দায় এসে দাঁড়িয়েছিল। ধুকপুক আওয়াজ করে হৃৎকম্প বেড়েই চলেছে। বুকের বাম পাশে দুহাত চেপে তা বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রীতি। গাড়ি থেকে রূপককে বের হতে দেখে উপর থেকে নির্নিমেষ চেয়ে রইল। রূপক শার্টে ঝুলিয়ে রাখা চশমা পরে নিয়ে একবার নিচের বারান্দার দিকে তাকালো। সাথে সাথে প্রীতি সিটকে সরে গেল। তা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল রূপক। বাড়ির সবাই নিচেই ছিল প্রীতি ছাড়া। রাহাত বেল বাজাতেই হাজেরা বেগম ছুটে গিয়ে দরজা খুলে দিলেন। রাহাতের পিছনে দাঁড়ানো রূপককে দেখে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আঁকড়ে ধরলেন ছেলেকে। রূপক মাকে সামলাতে বলল, আমি ফিরে এসেছি আর তুমি কাঁদছো? যাওয়ার সময় না কেঁদে এখন কাঁদছো কেন? হাজেরা বেগম চোখ মুছে নাক টেনে বলল, ও তুই বুঝবি না। রাহাত মেয়েকে রাগ দেখে বলল, আমি বুঝি এই বাড়ির কেউ নয়? আমাকে কেউ জড়িয়ে ধরে না? হাজেরা বেগম মৃদু হেসে রাহাতকেও এক হাতে জড়িয়ে নিলেন। রূপক মাকে ছেড়ে বাবাকে সালাম দিয়ে জড়িয়ে দিল। তিনি মুচকি হেসে বললেন, যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসো, সবাই মিলে একসাথে খাবো। প্রীতি উপর থেকে সবাই দেখছিল, কিন্তু নিচে নামলো না। রূপককে উপরে তাকাতে দেখে প্রীতি এক দৌড়ে পালিয়ে গেল। লজ্জারা আজ তাকে ঘিরে রেখেছে। রূপক রুমে গিয়ে ব্যাগ রেখে আগে প্রীতিকে খুঁজলো, কিন্তু কোথাও তার দেখা পেল না, তাই গোসল করতে চলে গেল। প্রীতি এতক্ষণ দরজার আড়াল থেকে রূপককে পাহারা দিচ্ছিল। রূপককে ওয়াশরুমে যেতে দেখে তার জামা কাপড় বের করে রাখলো গোসল করে পরার জন্য, আর কাল বিলম্ব না করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। ফারিয়ার সাথে সব খাবার টেবিলের উপর এনে রাখলো প্রীতি। ফারিয়া প্রীতির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। হাসার কারণ হলো ফারিয়া কখনো প্রীতিকে এরকম লজ্জা পেতে দেখেনি, কিন্তু কিছু বলল না। কিছু বললেই বেচারি আরও লজ্জায় গুটিয়ে যাবে। রূপক সহ সবাই নেমে এসে টেবিলে বসলো।
চেয়ার টেনে বসতে গিয়ে রূপককে এক ঝলক প্রীতির দিকে তাকালো। নতজানু হয়ে নিজেকে কেমন গুটিয়ে রেখেছে, চোখ তুলে তাকাচ্ছে না উপরের দিকে। খাবার শেষ করে রূপক রুমে এসে প্রীতির অপেক্ষায় ছিল, কিন্তু তার দেখা পেল না। প্রীতি রুবির রুমে গিয়ে বসে রইল, কি মনে করে চোখের নিচের কাজলটুকু মুছে ফেললো। রূপক যখন দেখবে তার আসার খবর শুনে চোখে কাজল পড়েছে, তখন ওকে আরও লজ্জায় পড়তে হবে। রুবি বসে থেকে প্রীতির কর্মকাণ্ড দেখে চলেছে। তুমি নিজের ঘরে না গিয়ে এখানে বসে আছো কেন? প্রীতি আর চোখে একবার তাকালো রুবির দিকে। পুরো বিকেল কেটে গেল, রূপক প্রীতির দেখা পেল না। আবার রাতের খাবারের সময় এক ঝলক দেখেছে, কিন্তু এখনও রুমে আসছে না। খাবার খেয়ে প্রীতি রুবির রুমের সামনে গিয়ে দেখলো রুবি আগে দরজা বন্ধ করে দিয়েছে। এরকম সঙের মতো রুমে এসে বসে থাকা রুবির ভালো লাগছে না, তাই আগে আগে খেয়ে এসে দরজা নক করে দিল। শেষমেশ প্রীতি ছাদের দিকে পা বাড়ালো। আকাশের উপর থালার মতো একটা পূর্ণ চাঁদ উঠেছে। পুরো ছাদ চাঁদের আলোয় আলোকিত হওয়ার প্রীতি ভয় লাগলো না, দোলনায় বসে রইল। রূপকের এবার রাগ লাগছে ভীষণ। বিকেল থেকে এখন পর্যন্ত রুমে আসছে না, তার কি একটু দেখতে ইচ্ছে করছে না রূপককে? দীর্ঘ 1 বছর দূরে থেকে এসে ভালোবাসার মানুষের সান্নিধ্য পেতে চাইছে রূপক, সে কথা কি প্রীতি বোঝে না? একরা বস্তা রাগ নিয়েই রুম থেকে বের হলো রূপক। পুরো বাড়ি খুঁজে ছাদের দিকে পা বাড়ালো। মহাশয় দোলনায় বসে দোল খাচ্ছে। রূপক সন্তর্পণে পা ফেলে দোলনার পিছনে গিয়ে দাঁড়ালো। এতক্ষণ দোলনা মৃদু দুলছিল, জোরে সোরে দোলনা দিতে প্রীতি থম্বিত ফিরল। ও তো ছাদে একা, তাহলে দোল দিচ্ছে কে? ভূত পেতনি নয় তো? ভয়ে ঢোক গেল প্রীতি, দোলনা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। চোখে মুখে খিসে দৌড় লাগাতে রূপক পিছন থেকে। কি দৌড় পড়তে গিয়েও বারবার গুলিয়ে ফেলছে। রূপক ঠোঁট টিপে হেসে সামনে এসে দাঁড়ালো। প্রীতি চোখ বুজেই রইল। সামনে তাকালে দেখতে পেত এ কোনো ভূত নয়, তার প্রিয় মানুষ। মুহূর্তে রূপক অভিব্যক্তি পাল্টে রাজবাড়ি গলায় বলল, চোখ খোলো। মানুষের গলার স্বর কর্ণকুহরে তরঙ্গিত হতেই প্রীতি পিটপিটিয়ে চোখ মেলে তাকালো। সামনে রূপককে দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়ালো। রূপক গম্ভীর কণ্ঠে বলল, রুমে যাচ্ছ না কেন? প্রীতি কি বলবে বুঝতে পারছে না, তাই মাথা নিচু করে পায়ের আঙ্গুল দিয়ে ছাদের ফ্লোর খুঁড়তে লাগলো। রূপক একবার প্রীতিকে আগাগোড়া পরখ করে শব্দ করে হাসলো। প্রীতি হকচকে তাকালো রূপকের দিকে। প্রীতিকে ঘুরিয়ে দিয়ে নিজে প্রীতির পিছনে দাঁড়ালো রূপক। রূপকের বুকে প্রীতির পিঠ ঠেকে গেছে। প্রীতির ঘাড়ে থুতনি ঠেকিয়ে দুহাতে প্রীতির পেট জড়িয়ে ধরল রূপক। মুহূর্তেই জমে গেল প্রীতি, কোনো প্রতিক্রিয়া করতেই যেন ভুলে গেল। রূপকের মনে হচ্ছে ও একটা রোবটকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। প্রীতির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এত লজ্জা কোথা থেকে উদয় হয়েছে? আগে তো লজ্জা ছিল না তোমার? আমাকে দেশে আসার তাড়া দিয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছ, এটা কি ঠিক করছো? আমি কিন্তু এটা মানব না। পুরো 1 বছরের আদর ভালোবাসা সব জমিয়ে রেখেছি, এবার সুদে আসলে সব উসুল করব। প্রীতির শরীর মৃদু কেঁপে উঠল। রূপকের কাছ থেকে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। রূপক আরেকটু শক্ত করে ধরে ভ্রুকুচকে বলল, এরকম নড়চড় করছো কেন? এনিওয়ে, কাজল মুছেছো কেন? আমার জন্যই তো পড়েছো। তাহলে আমি ভালো করে দেখার আগেই কেন মুছে ফেলেছো? তুমি কি জানো আমার প্রিয়তমা, শাড়িতে তোমাকে সবচেয়ে সুন্দরী নারী মনে হচ্ছে। ইচ্ছে করছে বুকের খাঁচায় তালাবদ্ধ করে রাখি। প্রীতি 2 হাতে শাড়ি খামতে ধরে শরীরের ভর ছেড়ে দিল রূপকের গায়ে। রূপক প্রীতিকে সামনে ঘুরিয়ে চেয়ে রইল কম্পনরত প্রীতির দিকে। হুট করে অধরে অধর ছুঁয়ে দিল প্রীতি রূপকের বুকের দিকে। শার্ট খামতে ধরল। রূপক ছেড়ে দিতেই ছুটে পালাতে চাইল প্রীতি। আজ রূপকের ভয়ঙ্কর রকম ভালোবাসায় মরেই যাবে মনে হচ্ছে। রূপক ঝট করে কোলে তুলে নিল প্রীতিকে। 2 হাতে রূপকের গলা জড়িয়ে চোখ বন্ধ করে নিল। রূপক মুচকি হেসে প্রীতিকে রুমে নিয়ে নামিয়ে দিল। খাটে বসিয়ে ব্যাগ থেকে একটা বক্স নিয়ে আসলো। প্রীতির হাত থেকে ছুরি খুলতে প্রীতি চোখ বড় বড় করে তাকালো। শ্বাসরুদ্ধকর অনুভূতি হচ্ছে। কি হতে চলেছে ভেবে প্রীতির গলা শুকিয়ে গেল। রূপক একবার প্রীতির দিকে তাকিয়ে তার অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো। প্রীতি কাঁপা কাঁপা গলায় বলল, আমি প্রস্তুত না। রূপক প্রীতির কথার মানে বুঝতে পেরে হুহা করে ঘর কাঁপিয়ে হাসলো। বক্স থেকে ছুরি বের করে প্রীতির হাতে পরিয়ে দিয়ে ভ্রু নাচালো। প্রীতি অস্বস্তিতে পড়ে গেল নিজের কাজে। রূপক প্রীতির নাক টিপে দিয়ে বলল, তুমি সত্যি একটুও বড় হওনি। শুধু লম্বা হলেই তাকে বড় বলা যায় না। প্রীতিও ফিক করে হেসে দিল। পরক্ষণে মুগ্ধ হয়ে হাতের ছুরি জোড়ার দিকে তাকালো। রূপকের দিকে তাকিয়ে প্রশ্নাত্মক চোখে চেয়ে বলল, এগুলো স্বর্ণের? রূপক চোখের ইশারায় হ্যাঁ বোঝালো। প্রীতি বলল, কি দরকার ছিল এগুলোর?
আমার তো অনেক আছে, আমি তো সেগুলো ঠিক করে ব্যবহার করি না। রূপক বলল, কিন্তু এগুলো সবসময় ব্যবহার করবে। বিয়ের পর থেকে আমার তরফ থেকে তোমাকে কিছুই দেওয়া হয়নি, যা আছে তোমার কাছে সেসব তোমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দেওয়া। এখন চট করে ঘুমিয়ে পড়ো। প্রীতি বালিশ নিয়ে খাটের শেষ মাথায় শুয়েছে। এটা দেখে রূপকও একেবারে প্রীতির গা ঘেঁষে শুয়ে ওকে ঝাপটে ধরল। প্রীতি মিনমিন করে বলল, আমি পড়ে যাচ্ছি তো। রূপক মিটিমিটি হেসে প্রীতিকে শূন্যে তুলে নিচের অপর পাশে নিয়ে এসে ঘুমিয়ে পড়ে। রুবি অনবরত রকিকে ফোন করে চলেছে। ইদানিং রকিকে ফোন করলে পাওয়া যায় না, নিজের প্রয়োজন হলে কল করে, পরক্ষণ ফোন সুইচ অফ করে রাখে। রূপকের আজ দেশে ফেরার খবর জানাতে গতকাল থেকে অনেকবার কল করেছে, কিন্তু বারবার ফোন সুইচ অফ বলছে। হঠাৎ বারান্দায় কিছু টপকে পড়ার আওয়াজ হতেই রুবি ফোনের ফ্ল্যাশ অন করে বারান্দায় এগিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে কেউ কাপড় দিয়ে ওর মুখ বেঁধে ফেলে। হাত থেকে ফোন পড়ে লাইট অফ হয়ে যায়। চলবে।